আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপার টেক্সটটা পড়ে নিয়েছি। আজ তার লেসন করতে হবে, কিভাবে করতে হবে তা তোমাদের দেখাবো। তোমরা সতর্কতার সহিত দেখো এবং কিছু এ বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। তা এক্সারসাইজ 1-এ আমাদের কি করতে বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। বোকাল ট্রি অর্থাৎ বকুল গাছে বসবাস করত কাকেরা, বাঁদরেরা, বাঘেরা, চড়াই পাখিরা। তা এর উত্তরস্বরূপ আমরা কি জানি? বাঁদরেরাই হবে, তাই তো? টেক্সটটাতে আমরা দেখিয়ে দিচ্ছি। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। এখানে মাঙ্কিসের কথাই বলা আছে, তাই মাঙ্কিস উত্তরটাই সঠিক হবে। দ্বিতীয়ত, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ সন, কাজিনস, গ্র্যান্ডসন, নেফিউ। অনুষ্ঠান থেকে ফেরত আসবার পথে ভোলার দাদু শক্ত করে দুটো আঙ্গুল ধরেছিল তার পুত্রের, খুড়তুতো ভাইয়ের, নাতির এবং ভাইপোর। উত্তর হিসেবে আমরা যদিও জানি নাতির, তবুও দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, মানে ফেরত আসছে। তো তখন তিনি কি করছেন? হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। এখানে বয় বলতে গ্র্যান্ডসনের কথাই বুঝিয়েছে। তৃতীয়ত, এ গ্যাং অফ পাইরেটস আর বারিং এ লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। একদল জলদস্যু কবরস্থ অর্থাৎ মাটির নিচে চাপা দিচ্ছিল একটা বড় বাক্স, ছোট বাক্স, বড় ব্যাগ, ছোট ব্যাগ। এক্ষেত্রে বড় ব্যাগের কথাই উল্লেখ পাওয়া গেছে টেক্সটে। তাও টেক্সট উল্টে একবার দেখে নেওয়া যাক। They were burying a large box under the one of the sand dunes. অর্থাৎ এখানে লার্জ বক্সের কথাই বলা আছে। পরবর্তীতে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেলি মার্কেট, উইকলি মার্কেট। ভোলা দাদু ফিরে আসছিলেন বার্ষিক বাজার হতে, মাসিক বাজার হতে, প্রাত্যহিক বাজার হতে, সাপ্তাহিক বাজার হতে। তা আমরা সাপ্তাহিক বাজারের কথাই উল্লেখ পেয়েছি। টেক্সটের জায়গায় দেখে নিতে হবে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এখানে উইকলি মার্কেটের কথাই বলা রয়েছে, তাই এই উইকলি মার্কেট অর্থাৎ এই ডিয়ের দাগের উত্তরটাই ঠিক হবে। ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 85, 95, 55, 75। ভোলা দাদু মারা গেছিলেন 85 বছর বয়সে, 95 বছর বয়সে, 55 বছর বয়সে, 75 বছর বয়সে। অবশ্যই 95 বছর বয়সে। দেখে নেন। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অতএব এক্ষেত্রেও এই উত্তরটা অর্থাৎ 5-এর বিয়ের দাগের উত্তরটাই সঠিক হবে। ভোলা গ্র্যান্ডপার লেসন 2-এর যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি 15টি ওয়ার্ডের মধ্যে দেওয়ার কথা বলা আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন উইথিন 15 ওয়ার্ডস। তা প্রথম প্রশ্ন, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। কখন ভোলা দাদু উচ্চস্বরে কেঁদে উঠেছিলেন? তো টেক্সটে যেরকম বলা আছে যে ভোলা দাদু যখন স্মরণ করেন তার নাতিকে তিনি হারিয়ে ফেলেছেন আসবার পথে,
তখন তিনি উচ্চস্বরে বিলাপ করেন। সেটা আমরা পেয়ে যাবো এই জায়গায়। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তা উত্তরস্বরূপ লেখা যাবে এরকম যে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ক্রাইং লাউডলি when he remembered lost his grandson on the way back from the festival। অর্থাৎ ভোলা দাদু অনুষ্ঠান থেকে ফিরে আসবার পথে যখন তার নাতির হারিয়ে যাওয়ার কথা স্মরণ করেন তখন তিনি উচ্চস্বরে কেঁদে ওঠেন। পরের প্রশ্ন, where had the grandson found a cozy shelter? নাতি কোথায় আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল? তা টেক্সটে যেরকম বলা আছে যে নাতি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল, সেটা আমাদের টেক্সটে এই জায়গায় রয়েছে যে দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। এটাকে গুছিয়ে উত্তরস্বরূপ লিখলে এরকমই হবে যে দ্য গ্র্যান্ডসন ফাউন্ড কজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ শের দাগের যে প্রশ্নটি সেটি হলো যে হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। ওই ঢিবির উপরে ভোলা দাদুর দেখা প্রথম ব্যক্তিটিকে তিনি কি অনুরোধ করেছিলেন? তাকে পানীয় জল দেওয়ার জন্য। তাও টেক্সটে আমরা কোথায় পাবো? Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink। তাই না, এরকম ভোলা দাদু ঢিবির ওপরে উঠেছিলেন এবং প্রথম ব্যক্তিটিকে অনুরোধ করেছিলেন কিছু জল দেওয়ার জন্য, পান করার জন্য কিছু জল দিতে। তা উত্তরে গুছিয়ে লেখা যেতে পারে এরকমভাবে, Bhola Grandpa made request to the first man he saw on the mount of giving him some drinking water। ভোলা দাদু তার দেখা প্রথম ব্যক্তিটিকে ঢিবির উপরে দেখা প্রথম ব্যক্তিটিকে তিনি পানীয় জল এর জন্য অনুরোধ করেছিলেন। পরের প্রশ্ন, ডিয়ের দাগ, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড। ভোলা দাদুর বয়স কত হয়েছিল যখন তিনি মারা যান? এখানে তিনি বলতে ভোলা দাদুর কথা বলা আছে। টেক্সটে যেরকম বলা আছে যে ভোলা দাদু 95 বছর বয়সে মারা যান যখন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। একদম অধ্যায়ের শেষের দিকে, টেক্সটের শেষের দিকে, ভোলা দাদু আমাদের ছেড়ে একদিন সকালবেলা চলে যান যখন তার বয়স 95 বছর। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 ইয়ার, তার স্ত্রীর বয়স 80 বছরের কথা বলা আছে। তার ছিল আমাদের এরকম যে হাউ ওল্ড ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েড। ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ অর্থাৎ ভোলা দাদুর স্ত্রীর কত বয়সের কথা এরকম বলা আছে। তাহলে উত্তরটা এইভাবে গুছিয়ে লেখা যেতে পারে, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েড হিজ ওয়াইফ ওয়াজ 80 years old। যখন ভোলা দাদু মারা যান তখন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। টেলস অফ ভোলা গ্র্যান্ডপার তৃতীয় এক্সারসাইজে এক্সারসাইজ 3-তে 25টা ওয়ার্ডের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দেবার কথা বলা হয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইথিন 25 ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। প্রকৃতার্থে কেন কোনো সম্পদ বালিয়াড়ির নিচে খুঁজে পাওয়া যায়নি? কেন খুঁজে পাওয়া যায়নি? আদতে ভোলা দাদু যা বলেছিলেন সবগুলো তো কাল্পনিক কথা, সত্যি কিছুই নয়। তা টেক্সটে যেমনভাবে বলা আছে উত্তর সেই মতো করে গুছিয়ে লেখা দরকার আছে। কি বলা আছে দেখে নেওয়া যেতে পারে যে ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা দাদু স্বীকারই করেছিলেন যে সেখানে প্রকৃতার্থে কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হিয়ার ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা সব কিছুটাই ছিল তার দিবা স্বপ্নের মধ্যে দেখা মাত্র। তিনি দিনের বেলা ঘুমানোর সময়কালে যে স্বপ্ন দেখেছিলেন এটা ছিল তাই। তা উত্তরস্বরূপ গুছিয়ে লেখা যেতে পারে যে এরকম, দ্য স্টোরি অফ দ্য হিডেন ট্রেজার্স আন্ডার দ্য স্যান্ড ডিউন ওয়াজ এ ড্রিমিং সিন ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সো নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড দেয়ার। গল্পে লুকানো সম্পদের যে গল্প, বালিয়াড়ের নিচে লুকানো সম্পদের যে গল্প, সেটা ছিল তার দিনের বেলায় ঘুমানোর সময়কালীন
একটা দৃশ্য মাত্র, সেই জন্য প্রকৃতার্থে সেখানে কোনো সম্পদ ছিল না। তার দ্বিতীয় প্রশ্ন, এক্সারসাইজ 3-এর দ্বিতীয় প্রশ্নের যে কথা বলা আছে সেটা হলো যে হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু বটগাছে উঠে পড়ার পর বাঘটি কি করেছিল? বাঘটি চারিদিকে ঘুরপাক খেয়েছিল 100 বার এবং শুকনো পাতার উপর তার লেজ ঝাপটেছিল। তা টেক্সটের ওই অংশটুকু একবার দেখে নেওয়া। The tiger roared and circled the tree about 100 times, then it settled down under a bush without taking its eyes off him. বাঘটি গর্জন করেছিল এবং শতাধিকবার গাছটির চারিদিকে ঘুরপাক খেয়েছিল, তারপর স্থির হয়ে বসে গেছিল তার দিকে চোখ না ফিরিয়ে। কোথায় বসে গেছিল? ঝোপের নিচে। উত্তরে এই অংশ থেকেই উত্তরটি গুছিয়ে নিয়ে লিখতে হবে। তা এরকম, The tiger roared and circled the tree about 100 times after Bhola Grandpa had climbed up the banyan tree. Then the tiger settled down under the bush without taking his eyes off him. বাঘটি গর্জন করেছিল এবং বৃত্তাকারে গাছের চারপাশে শতাধিকবার ঘুরে যখন ভোলা দাদু বট গাছে চড়ে। তারপর বাঘটি ঝোপের নিচে বসেছিল তার দিকে চোখ না ফিরিয়ে। এক্সারসাইজ 3-এর শেষ দাগের যে প্রশ্নটি সেটি হলো হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। ভোলা দাদুর স্ত্রীর মতানুসারে ভোলা দাদুর মৃত্যুর কারণ কি? ভোলা দাদুর স্ত্রী বলেছিলেন একদম টেক্সটের শেষের দিকে যে তিনি হয়তো শ্বাস নিতে ভুলে গেছেন, তাই মারা গেছেন। তা টেক্সটে এরকমভাবেই বলা আছে যে হিজেকিয়ার ওয়াইফ ল্যামেন্টেড মাচ, সি সেড উইথ এ সাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। তার 80 বছরের স্ত্রী বিলাপ করেছিলেন, অত্যাধিক বিলাপ করেছিলেন। ল্যামেন্টেড অর্থাৎ বিলাপ করেছিলেন। তিনি শ্বাস নিয়ে বলেছিলেন বা এক নিঃশ্বাসে বলেছিলেন যে ওই বৃদ্ধ ব্যক্তিটি হয়তো শ্বাস নিতেই ভুলে গেছেন। তা উত্তর এরকমভাবে লেখা যেতে পারে, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ held her husband's forgetfulness responsible for his death. So she said he must have forgotten to breathe, so he died. ভোলা দাদুর স্ত্রী তার স্বামীর মৃত্যু হিসেবে মৃত্যুর জন্য দায়ী করেছিলেন যে তিনি হয়তো শ্বাস নিতে ভুলে গেছেন, তাই তিনি মারা গেছেন। পরের এক্সারসাইজ অর্থাৎ 4 নম্বর এক্সারসাইজে আমাদের উক্তি পরিবর্তন অর্থাৎ ন্যারেশন চেঞ্জের কথা বলা হয়েছে। 5টা বাক্য রয়েছে। প্রথম বাক্যটি প্রশ্নবোধক বাক্য, সেটা পড়লেই বোঝা যাবে যে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আগামীকাল আসবে। তা উত্তরস্বরূপ কি হতে পারে? বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে সে আসবে কিনা, সে পরের দিনকে অর্থাৎ আজকের পরের দিনকে আসবে কিনা। টুমোরোটা তো পরিবর্তিত হবে, নেক্সট ডে হবে। তা সে অনুযায়ী হবে বুলবুলি, এটা বুলবুলি হবে। বুলবুলি asked his friend if he would come the next day. এখানে ইফ কেন আসছে আমরা এখানে একটু বলে রাখি যে প্রশ্নবোধক বাক্য যেহেতু লিঙ্কার হিসেবে ইফ আসার কথা, তাই আমাদের প্রশ্ন ছিল সেড, রিপোর্টিং ভার্ব সেড। তাহলে রিপোর্টিং ভার্ব সেড যেহেতু, সেডের পরিবর্তিত রূপ আমার এখানে আসার কথা, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু সেটাকে ইডি লাগিয়েছি কি জন্য, আস্ট কি জন্য লাগানো হয়েছে, যে পাস্ট ফর্মে ছিল বলে। রিপোর্টিং ভার্বটি সেটটি আমার পাস্ট ফর্মে ছিল বলে এখানেও তাই পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যাই হোক, আর আগেই বলে নেওয়া হয়েছে যে টুমোরো আগামীকাল, এটার পরিবর্তিত রূপ ব্যবহার করতে হবে। আর এই উইলটাও এই রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট আছে তাই উইলটাও উড হবে। সবসময় উক্তি পরিবর্তনের সময় সবসময় প্রশ্নটির উত্তর করবার সময়কালে
তৃতীয় ব্যক্তি এর উত্তরে কি বলতে পারে সেটা ভেবে নিয়ে উত্তর করতে হবে, তাহলে অনেকখানি সহজ হবে। ন্যারেশন চেঞ্জ নিয়ে বিস্তারিতভাবে গ্রামাটিক্যাল ক্লাস পরবর্তী ভিডিওতে করা হবে। যাই হোক, মোটামুটি আশা করি তোমরা সবাই ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে জানো অল্প বিস্তর। তাহলে দ্বিতীয় প্রশ্ন, পৌলমী শেষ আই এম ফাইন। পৌলমী বলেছে আমি ফাইন অর্থাৎ কি? সুন্দর। তাহলে পৌলমী শেষ দ্যাট সি ইজ ফাইন, এটা অ্যাডজেক্টিভ বাক্য, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, তো এটাও প্রেজেন্ট ফর্মই হবে, তাই না? অ্যামটাও প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে পৌলমী শেষ দ্যাট সি ইজ ফাইন। পরবর্তী প্রশ্ন, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস কিপ কোয়াইট। এটা কি ধরনের প্রশ্ন? এটা বাক্যটা কি ধরনের? বাক্যটা হলো ইম্পারেটিভ, আদেশ অনুরোধমূলক বাক্য। শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন শান্ত থাকো। শিক্ষক মহাশয় ছাত্রদেরকে সাধারণত এই যে কথাটি বললেন এটা আদেশ করছেন এরকমই বোঝাচ্ছে। তাই রিপোর্টিং ভার্বের জায়গায় কি হবে? অর্ডার হবে। এখানে কি হবে? লিঙ্কার হিসেবে টু হবে। তাহলে আর আমরা জানি যে স্পিচের আগের অংশে এখানটার থেকে আমাদের উক্তিটা শুরু, উক্তির আগের অংশটুকুতে যদি টু থাকলো সেই টু কিন্তু উত্তরাংশে ব্যবহৃত হবে না। তাহলে উত্তরস্বর কি লেগে যেতে পারে? দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। টু, এখানে কোনো টু হবে না, এই টুটা কিন্তু লিঙ্কার হিসেবে টু। পরবর্তী, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। আমার মা আমাকে বলেছিলেন তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে। ইচ্ছামূলক বাক্য, ইচ্ছামূলক বাক্যে রিপোর্টিং ভার্বের জায়গায় উইশড অ্যান্ড প্রেড ব্যবহৃত হয় আমরা জানি, কিন্তু এক্ষেত্রেও এই টুটা কিন্তু ব্যবহৃত হবে না উত্তরাংশে। তবে শেডের জায়গা উইশড হবে না প্রেড হবে, এটা হলো প্রশ্ন। প্রেড তখনই হবে যদি ভগবানের উদ্দেশ্যে কিছু ইচ্ছা প্রকাশিত হয় তখন, কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তি হলে শেডের জায়গা উইশড ব্যবহৃত হবে। আর আগেও বলেছি এটি যেহেতু পাস্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে উক্তির মধ্যে থাকা ক্রিয়ারূপগুলিও পাস্ট ফর্মই হবে, তাই এটা মেয়েটা মাইট হয়ে যাবে। তা উত্তর অংশটুকু এরকমভাবে হতে হবে যে মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আমার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার স্বপ্নগুলি সত্যি হবে। শেষ অর্থাৎ ইয়ের দাগে যেটি রয়েছে সেটি হলো দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালো আস টু প্লে ইন দ্য ফিল্ড। ছাত্ররা শিক্ষক মহাশয়কে দয়া করে অনুমতি চেয়েছিল যে মাঠে যেন তাদেরকে খেলতে দেয়। তাহলে ছাত্ররা শিক্ষক মহাশয়কে যখন অনুরোধ করবে তখন তো সেখানে বিনম্রতার একটা ব্যাপার থেকে যায়, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি উত্তর এভাবে, দ্য স্টুডেন্টস পোলাইটলি রিকোয়েস্ট, শুধু রিকোয়েস্ট নয়, পোলাইটলি রিকোয়েস্ট হিম টু অ্যালো দেম টু প্লে ইন দ্য ফিল্ড। আচ্ছা, এটা কি বাক্য ছিল? এটাও ছিল আমাদের ইম্পারেটিভ বাক্য। তাই ইম্পারেটিভ বাক্য অনুযায়ী আমাদের রিকোয়েস্টেড ব্যবহৃত হয়েছে, যেহেতু প্রশ্নে আমাদের বলা আছে প্লিজ, তো এটা প্লিজ অর্থাৎ দয়া করা, অনুরোধ করছি আমি, তাহলে অনুরোধ করা হলে রিকোয়েস্টেডই ব্যবহৃত হবে। শিক্ষক মহাশয়কে ছাত্ররা বিনম্রতার সহিত অনুরোধ করেছিল তাদেরকে যেন মাঠে খেলতে দেওয়া হয়। এখানে এই যে আশটা আমাদেরকে যখন উত্তরস্বরূপ লিখবো যে আমাদেরকে যেন খেলতে দেওয়া হয়, অর্থাৎ উত্তরে লিখবো কি তাদেরকে যেন খেলতে দেওয়া হয়। বলেছি তৃতীয় ব্যক্তি হিসেবে উত্তর করার সময় ভাবতে, তাই আজটা দিয়ে হবে। 5 নম্বর এক্সারসাইজে বলেছে এখানে মোটা হরফে কালো কালিতে যেটা লেখা রয়েছে সেটা হলো ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য ফলোইং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। মানে সঠিক উপায়ে লেখা নেই, বেঠিক উপায়ে লেখা আছে, বেঠিকভাবে লেখা আছে। কীগুলো? আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনগুলো। নিম্নের যে বাক্যটি রয়েছে, বাক্যগুলি রয়েছে সেখানে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনগুলির বেঠিক ব্যবহার রয়েছে, সেগুলির তলায় আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে এবং রিপ্লেস করতে বলেছে, পরিবর্তিত করে ব্যবহার করতে বলেছে। যথাযথ আর্টিকেলস হলে আর্টিকেল, প্রিপোজিশন হলে প্রিপোজিশন যথাযথভাবে
ব্যবহৃত করতে হবে, আগে আন্ডারলাইন করে নিতে হবে। তা টেক্সচুয়ালি যদি করে দেখায় সেটা হলো যে অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট, শীতকালের রাতে আমি একটা বোটে চড়েছিলাম। তাহলে 8টা রাতে, তো এখানে অ্যান কেন, এখানে কি এখানে এটা তো ভাওয়েল নয়, তাহলে ভাওয়েল নেই যেহেতু এটা অ্যান কেন হবে, এ হবে, তাহলে অ্যানের তলায় আন্ডারলাইন করে উপরে এ ব্যবহার করতে হবে। ইট ওয়াজ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, তারাই ভর্তি চন্দ্রালোকিত রাত্রি। এটা ছিল তারাই ভর্তি বা তারাই পূর্ণ চন্দ্রালোকিত রাত্রি, তাহলে তারাই পূর্ণ, তারা পূর্ণ, তারা দিয়ে পূর্ণ, তো অন কেন, তারার উপরে নয় তো, তাহলে অনটা ভুল ব্যবহার হয়েছে, অনের পরিবর্তিত রূপ হবে অফ। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ ইন এ গ্রেট রিভার, অ্যাঙ্কর্ড আপ মানে নোঙর করা ছিল, একটা বড় নদীতে বোটটি অর্থাৎ বোটটা বাঁধা ছিল, তীরের সঙ্গে বাঁধা ছিল। তা ইন নদীতে, তো নদীর ওপরে তো নয়, তাহলে নদীতে, তাহলে ইন হবে, আপ নয়, আপের তলায় আন্ডারলাইন। আই ওয়াজ থ্রিল টু সি এ বিউটি অফ নেচার, এটা নয়, সৌন্দর্য, একটা নির্দিষ্ট সৌন্দর্যের কথা, নির্দিষ্ট সৌন্দর্যের জন্য সে থ্রিল হয়েছিল, অর্থাৎ শিহরিত হয়েছিল, রোমাঞ্চিত হয়েছিল। তাহলে নির্দিষ্ট যেহেতু দা ব্যবহৃত হবে, এ নয়, তাহলে এর তলায় দা ব্যবহার করতে হবে। তার গোটা অংশটা সাজিয়ে নিলে একদম এরকমভাবে লেখাটা দাঁড়ায়। আমাদেরকে এরকমভাবে লিখতে বলা নেই, আমাদেরকে ওই টেক্সটের মতোই, টেক্সটে যেভাবে দেখানো হলো এই আন্ডারলাইন দেওয়া এবং রিপ্লেস করে এই ওয়ার্ডের কথাই লিখতে বলেছে। তাহলে আগে আন্ডারলাইন দেবো এবং পরবর্তী শেষের দিকে আমরা আন্ডারলাইন করে দিয়ে করে নেওয়ার পরে টোটালি ঠিক উত্তরটি এক জায়গায় এভাবে লিখে নিয়ে দেখাবো, এভাবে, ঠিক আছে। এটা এই সম্বন্ধে আমি বিস্তারিত আর গেলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সারসাইজ 6 একটি রাইটিং লেখার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন। বলছে 100 শব্দের মধ্যে যে একটা কথোপকথন তৈরির কথা বলা হয়েছে, যেটা কোন বিষয়ের ওপর না, আমরা সার্কাসে যে বাঘ এবং অন্যান্য প্রাণীদের দেখি তাদের যেন ব্যবহার বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে, তাদের সার্কাসে তাদের ব্যবহার বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে 100 ওয়ার্ডের মধ্যে কথোপকথন তৈরি করতে বলেছে। তা সেখানে হিন্টস হিসেবে দেওয়া রয়েছে ওয়াইল্ড অ্যানিমেলস ডিক্রিজিং, ইল ট্রিটমেন্ট টু অ্যানিমেলস ইন সার্কাসেস, ক্রিমিনাল অফেন্স, laws against charged need to be human to animal। এই পয়েন্টগুলি আমরা যেন আমাদের রাইটিংয়ের মধ্যে রেখে লিখি, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তা আমি প্রথমে কথোপকথনটা কেমনভাবে লিখবে সেটা আমরা দেখিনি। কথোপকথন লিখতে গেলে একাধিক ব্যক্তির মধ্যেও লেখা যেতে পারে, 2 জন ব্যক্তির মধ্যেও লেখা যেতে পারে। তা আমরা 2 জন ব্যক্তি হিসেবেই তৈরি করে নিয়েছি। তা ওই যে হিন্টসগুলো সেগুলো কিন্তু ফলো করে, যে বন্য প্রাণীদের কি সংখ্যার হ্রাস হচ্ছে, তাদের ওপর সার্কাসে অসৎ আচরণ করা হয়, এটা একটা অপরাধ, এদের বিরুদ্ধে কি আইন রয়েছে, এর বিরুদ্ধে কি আইন, এবং এদের প্রতি মানবিক হওয়া প্রয়োজন। এই যে পয়েন্টসগুলি সেগুলি যেন আমাদের ডায়লগ রাইটিংয়ের উপর, ডায়লগের মধ্যে যেন থাকে। তা সেগুলো ফলো করি একটা রাইটিং, আমরা ডায়লগ রাইটিং এভাবে লিখে নিতে পারি যে আমি বেছে নিয়েছি 2 ব্যক্তিকে, মুকুল এবং মৌসুমী। মুকুল বলবে, পরে মৌসুমী আবার তার উত্তরস্বরূপ কিছু বলবে, এরকমভাবে। মুকুল বলছে, হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হ্যালো, তুমি কেমন আছো। আই এম ফাইন, উই জাস্ট কাম ব্যাক টু সি এ সার্কাস শো, আই রিচ দেয়ার উইথ মাই ফাদার। আমি ভালো আছি, আমি সবেমাত্র একটা সার্কাস শো দেখে ফিরছি, আমি সেখানে গেছিলাম আমার বাবার সহিত। মুকুল তখন আবার বলে,
তুমি কি সেখানে বাঘ এবং হাতির খেলা দেখলে? হ্যাভ ইউ সিন দেয়ার দ্য প্লে অফ টাইগার্স অ্যান্ড এলিফ্যান্টস? মৌসুমী তখন জানায় হ্যাঁ, মানে সে দেখেছে বলে সম্মতি দেয়। মুকুল তখন ফিরে জানায়, ডু ইউ থিঙ্ক দ্যাট অল অ্যানিমেলস আর দেয়ার ইল ট্রিটেড? তুমি কি মনে করো সেখানে সমস্ত প্রাণীদের ওপর অসৎ আচরণ করা হচ্ছে? মৌসুমী উত্তরে জানায়, হ্যাঁ, এটা তারও মনে হয়েছে অমানবিক এবং অত্যাচারপূর্ণ ব্যবহার সেখানে তাদের প্রতি টর্চারাস বিহেভিয়ার সে সেখানে দেখেছে। তাই সে জানায় যে ইয়েস, ইট সিমস টু মি, তার নিকট মনে হয়, সামথিং ইনহিউম্যান অ্যান্ড টর্চারাস ফর দেম। মুকুল তখন বলে, দ্যাটস রাইট, হ্যাঁ ওইটাই ঠিক। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, সাচ কাইন্ড অফ শো উইথ দ্য অ্যানিমেলস ইন দ্য সার্কাস শুড বি ব্যান্ড? তুমি কি মনে করো এই ধরনের প্রদর্শনী প্রাণীদের নিয়ে সার্কাসে বন্ধ করে দেওয়া উচিত? মৌসুমী তখন জানায়, হ্যাঁ নিশ্চয়, আমি মনে করি, আই থিঙ্ক ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এটা একটা আইনত অপরাধ, অ্যান্ড এর লজ শুড বি ইম্পোজড এগেনস্ট দ্য সার্কাস পার্টি, এবং আইন এদের বিরুদ্ধে পরিচিত হওয়া দরকার, সার্কাস পার্টির বিরুদ্ধে পরিচিত হওয়া দরকার। তাহলে আই থিঙ্ক ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স অ্যান্ড লজ শুড বি ইম্পোজড এগেনস্ট দ্য সার্কাস পার্টি। মুকুল শেষাংশে জানায়, ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ। মুকুলও সম্মতি জানায় পুনর্বার, হ্যাঁ আমি তোমার সঙ্গে সহমত। তো শেষাংশ শেষ করার জন্য আমরা এভাবে লিখে নিয়েছি যে আচ্ছা, ও সম্মতি সূচক বিদায় বার্তা জানায়, ওকে বাই বলে, ওকে বাই। এভাবে আমরা যে কোনো রাইটিং না, এই ধরনের রাইটিং দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে যে রাইটিং বা ডায়লগ রাইটিংগুলো এই সহজতম ওয়ার্ডগুলো ব্যবহার করে লিখে নিতে পারি। তা পরবর্তী যে এক্সারসাইজ 7 অর্থাৎ সপ্তম এক্সারসাইজে যেটা বলেছিল যে 100 ওয়ার্ডের মধ্যে কিছু এই হিন্টসগুলোকে ব্যবহার করে একটা গল্প লিখতে এবং তাদের একটা যেন শিরোনাম দেওয়া হয়। সেখানে হিন্টস হিসেবে বলেছে যে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, একটা শিক্ষামূলক অভিযান বাসে চড়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে ফেরত আসার কথা বলছে। অর্থাৎ রিটার্নিং ফ্রম শিক্ষামূলক একটা অভিযান, বাসে চড়ে শিক্ষামূলক অভিযান থেকে ফেরত আসার কথা পয়েন্টসে রয়েছে। সেটা নাইট জার্নির কথা রয়েছে, রাত্রিকালীন যাত্রা, সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে বাস থামিয়ে দেওয়া হয়, টায়ার পাংচার হয়েছিল অর্থাৎ লিক হয়েছিল, সেই কথাটাও যেন উল্লেখ থাকে। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস, ওই একাকী প্লেসে অপেক্ষা করতে হয়েছিল 2 ঘন্টা যাবত, এটাও যেন উল্লেখ থাকে। টায়ার ফিক্সড ব্যাক হোম, টায়ারটা মানে গাড়িটা বাসের যে টায়ারটি পাংচার হয়েছিল সেটি পরের সময় ঠিক হয়েছিল, এটাও জানিয়ে দিতে হবে, এবং তারা বাড়ি ফিরে এসেছিল, এটাও যেন আমাদের লেখার মধ্যে থাকে। তা সর্বোপরি কিন্তু খেয়াল রাখতে হবে, একটি টাইটেলের কথা বলেছে এবং 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছে। তাই বলে এই নয় যে 100 ওয়ার্ডটাকে আমাদের টার্গেট রাখতে হবে, তাই বলে 110, 112 এরকম হলেও কিন্তু অসুবিধা নেই, তবে একটি শিরোনাম যেন অবশ্যই থাকে। তাও উত্তরাংশে এভাবে লেখা যেতে পারে, অ্যান এডুকেশনাল এক্সকারশন, আমাদের যেহেতু শিক্ষামূলক অভিযান তাই এডুকেশনাল এক্সকারশন একটা শিরোনাম দেওয়া গেছে। তা উত্তরাংশে খুব সহজভাবে এবং 100টি ওয়ার্ডের মধ্যে এরকমভাবে লেখা নেওয়া যেতে পারে যে দিস ইয়ার্স আওয়ার স্কুল অ্যারেঞ্জড অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস, this time we went to Bishnupur, all the day we see their unique religious place, all of us enjoyed the tour very much. While coming back we passed some anxious moments. At midnight our bus was running at a great speed, but suddenly it stopped. After few minutes we realized that the tire of the bus was punctured. Bus driver and conductors told us to keep quiet for an hour. The problem was not very much, but somehow they managed it. Our waiting in the black night was fearful. Finally, our bus was starting to move and we all came back home safely.
এখানে আমি একটা কথা উল্লেখ করছি, আওয়ার ওয়েটিং ইন দ্য ব্ল্যাক নাইট ওয়াজ ফেয়ারফুল। এখানে আমাদের 2 ঘন্টা যাবত একটা সময়, নির্দিষ্ট সময়ের কথা উল্লেখের কথা বলা হয়েছে, সেটা অ্যাড করে নিতেও পারি, আমি এখানে লিখে নিতেও পারি যে এরকমভাবে যে বলছে না, আমি লিখেছি অ্যান্ড দ্য ব্ল্যাক নাইট ওয়াজ ফেয়ারফুল, এই যে এখানে টাইমটা এরকম লিখে দিতে পারি, উই ওয়ার ওয়েটেড ফর 2 hours, উই ওয়ার ওয়েটেড ফর 2 hours লোনলি। যেহেতু স্থানটি লোনলি, একাকীর কথা বলা আছে, একাকী নির্জন জায়গার কথা বলেছে, তো এরকম অ্যাড করে নেওয়া যেতে পারে। তা এই যে সম্পূর্ণরূপে লেখাটি রয়েছে, আমি লেখাটির বাংলাটি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি যে এই বছর আমাদের স্কুল একটা শিক্ষামূলক অভিযানের আয়োজন করেছে বাসে চড়ে শিক্ষামূলক অভিযান। দিস ইয়ার আওয়ার স্কুল অ্যারেঞ্জড অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস। এই সময়কালে আমরা বিষ্ণুপুর গেছিলাম। দিস টাইম উই ওয়েন্ট টু বিষ্ণুপুর। এখানে বিষ্ণুপুর বলতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কথা বলা হয়েছে, তোমরা অন্য স্থানের কথা উল্লেখ রাখতে পারো। অল দ্য ডে উই সি দেয়ার ইউনিক রিলিজিয়াস প্লেস। সমস্ত দিন জুড়ে আমরা সেখানে এক বিশেষ ধার্মিক স্থান গেছিলাম, বিশেষ ধার্মিক স্থানে ঘুরেছিলাম। অল অফ আস এনজয়েড দ্য ট্যুর ভেরি মাচ। আমরা প্রত্যেকেই ওই যাত্রাটি খুব ভীষণভাবে উপভোগ করেছিলাম। হোয়াইল কামিং ব্যাক উই পাস্ট সাম অ্যাংজাস মুভমেন্টস। যখন আমরা ফেরত আসছি, আমরা বেশ উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছি। অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে আওয়ার বাস ওয়াজ রানিং অ্যাট এ গ্রেট স্পিড। মধ্যরাত্রিতে আমাদের বাস খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। বাট সাডেনলি ইট স্টপ, কিন্তু হঠাৎভাবে এটা থেমে যায়। আফটার ফিউ মিনিটস উই রিয়েলাইজড দ্যাট দ্য টায়ার অফ দ্য বাস ওয়াজ পাংচার। আমরা অনুধাবন করতে পারি যে বাসের টায়ারটা পাংচার হয়েছিল। বাস ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টার্স টোল্ড আস টু কিপ কোয়াইট। বাস ড্রাইভার এবং কন্ডাক্টর আমাদেরকে শান্ত থাকতে বলেছিল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত। দ্য প্রবলেম ওয়াজ নট ভেরি মাচ। এই সমস্যাটা খুব ভীষণ ছিল না। বাট সামহাউ দে ম্যানেজ ইট, কিন্তু কোনো উপায়ে তারা এটা ঠিক করে নিয়েছিল। আওয়ার ওয়েটিং ইন দ্য ব্ল্যাক নাইট ওয়াজ ফিয়ারফুল। আমাদের ওই অন্ধকারময় রাত্রিতে অপেক্ষা করাটা খুব ভীতিপ্রদ ছিল। আমরা সেখানে অপেক্ষা করেছিলাম 2 ঘন্টা যাবত একাকী, যেটা আমরা এখন আবার অ্যাড করে নিয়েছি। উই আর ওয়েটেড ফর 2 hours লোনলি। ফাইনালি, অর্থাৎ শেষ লাইনটা আমরা এইভাবে লিখেছি, ফাইনালি আওয়ার বাস ওয়াজ স্টার্টিং টু মুভ অ্যান্ড উই অল কেম ব্যাক হোম সেফলি। পরিশেষে আমাদের বাস আবার চলতে শুরু করে, আমরা নিরাপদে বাড়িতে ফিরে আসি। এভাবে এই দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লেসন সহ রিডিং সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে উপস্থিত হব। তোমরা সকলে ভালো থেকো।